সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আমি ছাত্রদের ধন্যবাদ জানাই। আগ্রাসনের মুখে যখন আমাদের সংস্কৃতি অনেকটা নিয়মান, সেই সময়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা আয়োজন করেছি। সংস্কৃতি নিয়ে রাজবন্ধুরা চৌধুরী ভাই সংস্কৃতিকে চমৎকার বর্ণনা করেছেন। সংস্কৃতির অবস্থা নিয়ে আমাদের দর্শন ভাই বলেছেন, সংস্কৃতি হচ্ছে সুন্দরের সাধনা। যেটা সুন্দর সেটা হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে সভ্যতার ভিত্তি, আর সভ্যতা হচ্ছে সংস্কৃতির উন্নতর রূপ। অর্থাৎ যেটা সংস্কৃতি সেটাই সভ্যতা। সভ্যতাটা অনেক সংস্কৃতি। এই দেশের সংস্কৃতি যত উন্নত, সে জাতি রাষ্ট্র ততটা সভ্য। এই করেই আমরা সংস্কৃতিকে এত গুরুত্ব দিই বা সারা বিশ্ব গুরুত্ব দেয়। আমাদের কাছে মনে রাখতে হবে, যখন সভ্যতা ছিল না তখন সংস্কৃতি ছিল। সংস্কৃতিতে ধারণ করে আস্তে আস্তে সভ্যতা করে উঠেছে। সংস্কৃতিটা আমি যেটা বলছিলাম, সুন্দরের পথ দেখায়, যে কথা লিখে রাখছে। আর অপসংস্কৃতিটা কি? অপসংস্কৃতি মানুষ অসুন্দরের পথে নিয়ে যায়, অন্ধকারের দিকে ঠেলে দেয়। অপসংস্কৃতি জাতীয় মূল্যবোধকে গলাটিত দিদিকে দরজায় করা লাগায়। অপসংস্কৃতি মানুষকে তার মা, মাটি, মানুষ, দেশের প্রতি ভালোবাসা থেকে দূরে সরিয়ে নেয়, যেটা আজকে আমরা আমাদের দেশ অনেক দেশে সেটা দেখছি। আমাদের তরুণ সমাজের দিকে যদি তাকাই, আজকে দেখবে তরুণরা দিন দিন অপসংস্কৃতিতে আকৃষ্ট হচ্ছে। তার কারণ এতে চমক আছে, উত্তেজনা আছে, আছে ক্ষণিকের আনন্দ, এর একটা মোহ আছে। আমাদের মনে রাখতে হবে, একটি দেশের ভবিষ্যৎ হলো সেই দেশের তরুণ সমাজ। অপসংস্কৃতির হিংসা চুপরে এই তরুণ সমাজ যদি বিপদগামী হয়, তাহলে জাতি সর্বনাশ হয়ে যাবে। আমাদেরকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণ সমাজের এই অপসংস্কৃতির কবল থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। কিভাবে চেষ্টা হচ্ছে? পশ্চিমা চটকদার সংস্কৃতি আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের একটা ভোটারঘাত করছে। ফলে আমরা আমাদের সঙ্গে হারিয়ে ক্রমে সাংস্কৃতিক এক দৈন্যের দিকে ধাবিত হচ্ছি। এটা আমাদের কাছে ভাবাচ্ছে। আপনি যদি একটা জিনিস দেখেছেন, কোন দেশে সভ্যতা কৃষ্টি কেমন ঐতিহ্য বর্ণিত, তার থেকে সেই দেশটা কতটা সভ্য সেটা পরিমাপ করা যায়। সাংস্কৃতিক পরিমণ্ডল যখন দূষিত হয়, তখন জাতির অধঃপতন শুরু হয়। আমাদের বাংলাদেশের কথা যদি আমরা বলি, সাম্প্রদায়িক সম্প্রীতির এক অপূর্ব নিদর্শন আমার দেশে ছিল, আমার দেশে আছে। দুর্ভাগ্যজনক হলে সত্য, সেটাকে আজকে বিনষ্ট করার নানাভাবে চেষ্টা হচ্ছে। আজকে মাজারে হামলা হচ্ছে, আজকে বাউলদের পিটিয়ে রক্তাক্ত করা হচ্ছে, আজকে কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলা হচ্ছে। এটা আমার সংস্কৃতি নয়, অপসংস্কৃতি। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে বেশি বেশি করে কথা বলতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আজকের যে সময়, এই সময় একটি দেশের রাজনৈতিক ভাষা, কৃষ্টি,
সামাজিক অর্থনৈতিক অবস্থা কবজা করার জন্য তলোয়ার উঠিয়ে কিংবা বারুদ বোমা নিয়ে যুদ্ধের প্রয়োজন পড়ে না, সাংস্কৃতিক আগ্রাসনই যথেষ্ট। দুঃখজনক সত্য, বর্তমানে সংস্কৃতির চাবিকাঠি কর্পোরেট মিডিয়াদের হাতে চলে গেছে। তারা কারিগরি টাকা ঢেলে মিডিয়ার মাধ্যমে ঢালকুশির মতো বাণিজ্যিক সংস্কৃতির উপর বিভিন্নভাবে চালাচ্ছে। বিদেশি শিল্পী নিয়ে এসে এখানে যে অনুষ্ঠান করে সেটা আমার সংস্কৃতির সাথে যায় না, আমার শিল্পীদের দিকে নজরে নেই। অথচ বিশ্বমানের অনেক শিল্পী আমার সংস্কৃতি কর্মী এখানে আমার আছে, তাদেরকে মূল্যায়িত না করে বিদেশ থেকে এনে রং ঢং দেখিয়ে আমাদের ইয়াং জেনারেশনকে, সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে এবং অপসংস্কৃতি বীজ এখানে বপন করছে। এই বিষয়ে আমাদের নজর দেওয়া দরকার, আমাদের সংস্কৃতি যেন কর্পোরেট মিডিয়াদের কাছে চলে না যায়। হ্যাঁ, এটা সত্য, বিশ্বের এই যুগে সাংস্কৃতিক আগ্রাসন থাকবে। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষী সাহিত্যিক, বিদ্বেষী গান বাজবে, তাই বলে চোখ বুঝে কানে তুলো দিয়েও থাকা যাবে না। এটা সত্য, সংস্কৃতি গ্রহণ বর্জনের মধ্য দিয়ে এগিয়ে যায়। এক সময় এদেশে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। স্বামীর মৃত্যুর পরে জীবিত নারীকে সহমরণের জন্য চিতায় করে দেওয়া হতো। শাস্ত্রের বিধান এমন কঠিন ছিল। শুভ মুক্তি সম্পন্ন পারদর্শ চেতনার মানুষ এই ব্যবস্থা আইন করে নিষিদ্ধ করেছেন। আমাদের দেশ প্রচলিত ছিল, স্বামী মারা যাওয়ার পরে তাকে ভূতব্যের বেশ ধারণ করতে হতো, কার সাথে দেখা করতে দেওয়া হতো না। সেই প্রচলন যারা ফেঁকেছে তার মধ্যে অন্যতম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার স্বামীর মৃত্যুর পরও ভূতব্যের বেশ ধারণ করে ঘরের মধ্যে বসে থাকেনি। বসে থাকলে আজকে বাংলাদেশ নামকে রাষ্ট্রটি স্বাধীনতা সর্বত্র আমরা রক্ষা করতে পারতাম কিনা আমাদের সন্দেহ। ওই যে বলেছিলাম সতীদাহ প্রথা বন্ধ হয়েছে, কিংবা বৈধব্যের বেশ ধারণ করে পালসার ঘোড়ায় বসে না থাকার কারণে আমাদের ক্ষতি হয়েছে না, ক্ষতি হয়নি, আলোকিত হয়েছে নারী জীবন। এক সময় বাঙালি মুসলমান ঠিক মতো শিক্ষার মূল্যায়ন করতে পারেনি, তার ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা বর্জন করেছে। কিন্তু জীবন ধারণের নানা ধাক্কায় এক সময় তারা অনুভব করে এভাবে পিছিয়ে থাকলে আর চলবে না। আসলে মহিষী নারী রুকিয়া সাকাত হোসেন মেয়েদের শিক্ষার জন্য আমাদের সংস্কৃতির মেরুদণ্ডে বারবার আঘাত এসেছে। উদ্যোগ আমাদের রাষ্ট্রীয় ভাষা বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, চিন্তা পারেনি। বিগত সরকার আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিতে চেয়েছিল, পারেনি। ছাত্ররা ঢুকে দিয়েছে বাংলা ভাষা, বাক স্বাধীনতা আমাদের কাছ থেকে চিনিয়ে নেওয়া যাবে না। এই ধরনের সাংস্কৃতিক বিপ্লব, এই বিপ্লবটার পিছনে সংস্কৃতি অবশ্যই অবশ্যই জড়িয়ে আছে। আমরা 52, 69, 70 দেখেছি, সেখানে আমরা দেখেছি সংস্কৃতির একটা নিজস্ব শক্তি আছে। আমরা 90 দেখেছি, 2024 দেখেছি সংস্কৃতি সেই শক্তি। তাহলে আমরা অতীত ভুলে যাচ্ছি। বাস্তবতা হচ্ছে আমরা আমাদের নিজস্ব সত্তা, স্বাতন্ত্র্য এর প্রতি খুব বেশি দায়িত্বশীল নই। আমাদের
ঐতিহ্যগুলোকে আমরা কেন জানি ধীরে ধীরে বিনাশ করে দিয়েছে। আমরা যদি আমাদের সংস্কৃতিকে ধারণ করতে না পারি, লালন করতে না পারি, জাতি রাষ্ট্র হিসেবে, সভ্য রাষ্ট্র হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। শেষ করি, আমি এরকম একটা অনুষ্ঠানে একই কথা বলেছিলাম, আমাদের সাংস্কৃতিক অঙ্গনের প্রতি এত বেশি অনীহা এই সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের, আমাদের প্রত্যেকের, যার কারণে ভালো নাটক, ভালো সিনেমা আমরা এখন খুব একটা পাচ্ছি না। আমার ঘরের কাজের মেয়েটিকেও যদি বলি বাংলা আমাদের দেশের সিনেমা দেখো না কেন, এটা তারা দেখে না, ইন্ডিয়া সিনেমাটা তারা খুঁজে দেখে টিভিতে, কাজের মেয়েটিও তাকে কেন দেখে না বাংলার সিনেমা বা আমার দেশে, সাথে সাথে সে জবাব দেয় এইসব নাটক সিনেমা দেখতে আমাদের ভালো লাগে। তারা বলে হিন্দি সিরিয়াল বা ভারতের জি বাংলা সিরিয়াল দেখতে তাদের ভালো লাগে। এই যে বিদেশি কন্টেন্ট আমাদের দেশে অবাধে প্রবেশ করছে, কারো যেন কিছু বলা নেই। আমাকে একটু কেন এই বিদেশি সিনেমা তারা দেখছে, কারণ আমার থেকে মজাদার কিন্তু তারা পাচ্ছে। আমরা কি সেই মানে নাটক বা সিনেমা বানাতে পারছি? আমাদের এই ব্যর্থতাও আমাদেরকে দেখতে হবে। ভালো সিনেমা এবং ভালো নাটক বানাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার, সেটা তো নেই। যদি সেটা না থাকে তাহলে চিৎকার করে করে দেশীয় সংস্কৃতির বিকাশের কথা বলি কিংবা বিদেশে আগ্রাসন রোধ করার কথা বলি, সেটা কিভাবে করব? রোগের যদি আমি মেডিসিন দিতে না পারি, বছরের পর বছর বাজেট আছে, কেউ ফিরে চায় না সাহিত্য সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণের বিষয়টি। আমি আবার বলছি, প্রাতিষ্ঠানিক সহায়তা ছাড়া শিল্পকলার বিকাশ সম্ভব নয়। আমি আশা করব যে আগামীতে যারা আসবেন রাষ্ট্র পর্যায়ে তারা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। আমি বিশেষ করে এখানে যারা সংস্কৃতি অঙ্গনের যেমন চৌধুরী ভাই আছেন ফোরামে, তিনি বলবেন আমরা অন্তত সংস্কৃতি খাতে 100% বরাদ্দ অত্যন্ত সময় উপযোগী এবং এটাকে একেবারে সামান্যতম বরাদ্দ দেওয়া, যেটা বহু দেশে সেটা আছে। কারণ আমাদের নিত্য প্রয়োজন দেখবেন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার পরেই আমার সংস্কৃতি, কিন্তু সেই হিসেবে কোনো বরাদ্দ কিন্তু দেওয়া হয় না। এই বিষয়টি নজরে আনা উচিত। আমি মনে করি এতে আপনার দেশের সংস্কৃতির বিকাশের কথা বলছেন, কিন্তু আমি মনে করি আমাদের ডিজিটাল আর্কাইভ ও ভার্চুয়াল প্রদর্শনী অবকাঠামো নির্মাণ প্রয়োজন। জেলা এবং উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক সংগঠনগুলো আর্থিক সহায়তা, লোক সংস্কৃতি, নৃগোষ্ঠী সংস্কৃতি গবেষণা প্রতিষ্ঠান গঠন, বাংলা একাডেমি, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিকে আরো আধুনিকীকরণ, দক্ষ জনপদীয় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, সংস্কৃতি সেবীদের জীবন পেনশন সুবিধা চালু, বিদেশি সংস্কৃতি, বিদেশে আমাদের যেসব দেশগুলোতে সেখানে আমাদের যেন একটা সাংস্কৃতিক কেন্দ্র সেখানে নির্মাণ করা হয়, সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম যেন বাড়ানো হয়, এইসব পদক্ষেপগুলো নেওয়া খুব জরুরি। আমি যে কথাই বলছি আবার বলি, কেন জানি আমাদের সরকারে যারা আছে তারা সংস্কৃতি বুঝেও না, সংস্কৃতি তারা নজর দেয় না। আমরা সংস্কৃতি করা সরকার চাই, এই কারণেই সভ্য রাষ্ট্র চাই। আমরা 20 শতাব্দী চ্যালেঞ্জ মোকাবেলা করে মানব যুগের দ্বারা মানবিক বাংলাদেশ চাই। আমরা যদি মানবিক বাংলা চাই, সাংস্কৃতিক বিকাশের বিকল্প নেই। সেই লক্ষ্যে আমরা যার যার অবস্থান থেকে এগিয়ে যাব। এই পথ শেষ করছি। আপনাদের সবাইকে অবনত ধন্যবাদ।